তো গুড আফটারনুন। তো আজকে পরপর ক্লাস করতে হবে, কারণ এই ক্লাসটা শেষ হওয়ার পরেই তোমার আবার জিলেটের ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। সুকান্ত অনলাইন আছে। সুকান্ত, গুড ইভিনিং, গুড আফটারনুন। ঠিক আছে, সুকান্ত তো অবত দুজন। চলো, তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ফিল্ড বুক। ওকে, তো আগের দিন আমরা কি পড়ছিলাম? আগের দিন আমরা পড়ছিলাম ইনস্ট্রুমেন্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ রিকোয়ার্ড ফর চেন সার্ভিং, যেখানে আমরা কি কি পড়লাম, যেখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ চেনটা দেখলাম, ডিফারেন্ট টাইপস অফ টেপটা দেখলাম, রেঞ্জিং রড, অ্যারো আর পেগ, এ কটা জিনিস দেখেছি। তো আজকে তারপর থেকে এরপর যেটা পড়বো সেটা হচ্ছে ফিল্ড বুক। ফিল্ড বুক বলতে চেন সার্ভিং করার সময় যে আমরা মেজারমেন্টগুলো নিচ্ছি, ফিল্ড বুক। 6 নম্বর হচ্ছে, আগের দিন 5টা পড়েছি, আজকে 6 নম্বর। 6 নম্বর টার্মটা হচ্ছে ফিল্ড বুক। ফিল্ড বুক হচ্ছে চেন সার্ভিং করার সময় আমরা মেজারমেন্টগুলো যে খাতায় লিখছি সেটাকেই বলে ফিল্ড বুক। ঠিক আছে, চেন সার্ভে করার সময় একটা খাতা প্রোভাইড করা হয় আমাদেরকে, মানে দোকানে কিনতে হয়, অবভিয়াসলি ফিল্ড বুক বলেই কিনতে হয়। তো যে খাতাতে আমাদের ফিল্ড মেজারমেন্টগুলো আমরা নোট করি সেটাকে বলে ফিল্ড বুক। ফিল্ড বুকের সাইজ কত হয়? ফিল্ড বুকের সাইজ হয় 20 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার, মানে 12 সেন্টিমিটার চওড়া আর 20 সেন্টিমিটার লেন্থ। মানে ধরো এটা যদি ফিল্ড বুক হতো এরকম টাইপের হয় জেনারেলি। এটা যদি ফিল্ড বুক হতো, এর চওড়াটা হতো 12 সেন্টিমিটার আর লেন্থটা হতো 20 সেন্টিমিটার। ঠিক আছে, তো ফিল্ড বুক কেমন ওপেন হয়? ফিল্ড বুক এই লাস্ট থেকে করা হয়। ঠিক আছে, ফিল্ড বুক শেষ পাতা থেকে করা হয় সবসময়। ফিল্ড বুকের এটা হয় ফার্স্ট পাতা, তারপরে এটা হয় সেকেন্ড পাতা, সেইভাবে কন্টিনিউ করতে 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 যায় এইখানে। ঠিক আছে, এইভাবে কন্টিনিউ করতে 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 যায়, পাতা উল্টে উল্টে লাস্ট পাতা থেকে স্টার্ট করতে হয়। ঠিক আছে, তো আরও একটা জিনিস এই খাতায় যেটা নাই ফিল্ড বুকে থাকে, কি করা থাকে না, এটা যদি ফিল্ড বুক হতো এই ফিল্ড বুকটা লেন্থ ওয়াইজ ওপেন করা হয়। তাহলে কি লেন্থ ওয়াইজ দেখতে পাচ্ছ আমি কিভাবে ওপেন করলাম। এটা ছিল ফিল্ড বুক, এটা ছিল ফিল্ড বুকের ফার্স্ট পেজ, তারপর সেকেন্ড পেজ, তারপর থার্ড পেজ, এটা যদিও ফিল্ড বুক নয়, ফোর্থ পেজ, ফিফথ পেজ, এইভাবে মানে লেন্থ ওয়াইজ ওপেন করা হয়। ঠিক আছে, ওপেন্স লেন্থ ওয়াইজ, তো ফিল্ড বুক ইজ ওপেন্ড লেন্থ ওয়াইজ। আর কি ফিল্ড বুকের বৈশিষ্ট্য আছে? ফিল্ড বুককে কি বলবো, ফিল্ড বুককে দু রকমের হয়। একটা হচ্ছে ফিল্ড বুকের মাঝখানে কখনো যদি একটা লাইন টানা দেওয়া থাকে, মাঝখান বরাবর একটা লাইন টেনে দেওয়া থাকে। ঠিক আছে, যদি একটা লাইন টেনে দেওয়া থাকে তাহলে বলা হয় সিঙ্গেল লাইন ফিল্ড বুক। আর যদি এখানে দুটো লাইন থাকে, আরও একটা লাইন যদি থাকে, তাহলে সেটাকে বলে ডবল লাইন ফিল্ড বুক। মাঝ বরাবর দুটো লাইন যদি টানা থাকে তাহলে বলে ডবল লাইন ফিল্ড বুক। মাঝ বরাবর যদি একটা লাইন টানা থাকে তাহলে বলে সিঙ্গেল লাইন ফিল্ড বুক। এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স কত থাকে? দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স থাকে 1.25 থেকে 1.5 সেন্টিমিটার। মানে এই যে দুটো লাইন আমি টানলাম, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত? এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1.25 থেকে 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই হলো ফিল্ড বুকের গল্প। মানে ফিল্ড সার্ভে করতে করতে বা চেন সার্ভে করতে করতে, চেন সার্ভে যে মেজারমেন্ট আমরা করছি, আমরা কি করি জেনারেলি, আমরা এই যে জেনারেলি করি, মানে এইটা এই লাইনটা বোঝাচ্ছে চেন আমি ফেলেছি। ঠিক আছে, মানে ধরো নাও এ একটা স্টেশন ছিল আর বি একটা স্টেশন ছিল, তার মাঝখানে আমি এ বি স্টেশনের মধ্যে একটা চেন ফেলেছি। এবার চেনেজ, চেনেজ, এই যে চেনটা ফেললাম এটাকে বলে এ বি চেনেজ।
এই চেনেজের আশেপাশে যে জিনিসগুলো আছে, ধরো এখানে একটা গাছ আছে, ঠিক আছে, ধরো এখানে একটা গাছ আছে, তো এই গাছটাই চেনেজ থেকে কত মিটার দূরে আছে, ধরো না 5 মিটার দূরে আছে, এটা দেখায়। ধরো এখানে একটা বাড়ি আছে, এখানে একটা বাড়ি আছে, তো বাড়িটা এই চেনেজ থেকে কত ডিস্টেন্সে, মানে এটা চেনেজটা স্টার্ট হলো, এটা এ স্টেশন ছিল, এটা বি স্টেশন, এ এ বি চেনেজে ধরো 30 মিটার দূরে, আর এ বি চেনেজে এই গাছটা ধরো 10 মিটার দূরে। এ বি চেনেজে 10 মিটার দূরে 5 মিটার অফসেটের ডান দিকে একটা ট্রি আছে। এ বি চেনেজে 30 মিটার দূরে বাঁ দিকে 5 মিটার অফসেট, মানে এই চেনেজ লাইনের বাঁ দিক বা ডান দিকে যদি আমি কোনো মেজারমেন্ট নিই সেটাকে বলো অফসেট। ঠিক আছে, ব্যাপারটা আমি বোর্ডে এঁকে দেখাচ্ছি, আমাদের ফিল্ড বুকে কেমন থাকে দেখো। ফিল্ড বুক আমি দেখালাম, দেখো ফিল্ড বুকটা এরকম তাহলে থাকে। আমরা জেনারেলি কি তাহলে ফিল্ড বুকটা আমাদের এরকম লেন্থ ওয়াইজ ওপেন করা হয়, এটা আমাদের ফিল্ড বুক ধরো। তো ফিল্ড বুকের আমি কি বললাম, মাঝখানে একটা লাইন থাকতে পারে অথবা ডবল লাইন থাকতে পারে, আমি এখানে সিঙ্গেল লাইন ফিল্ড বুককে আঁকলাম, একটা লাইন, ঠিক আছে। মানে এটা বোঝায় কি, এটা কোনো একটা লাইন বোঝায়, দুটো স্টেশনের মধ্যে একটা লাইন, ঠিক আছে। ধরো এবি চেনেজ, এবি চেনেজের মাপ ধরে রাখো, এটা এবি চেনেজ, ঠিক আছে। এবি চেনেজের মাপ ধরে নাও যে 100 মিটার, এবি চেনেজের মাপ হচ্ছে 100 মিটার, মানে এবি লাইনটা দিয়ে 100 মিটার বোঝাচ্ছে। তো ধরো এবি চেনেজে 30 মিটার, এবি চেনেজে 40 মিটার দূরে ডান দিকে 5 মিটার অফসেটে একটা গাছ আছে, একটা গাছ আছে, ঠিক আছে। তো আমি এটাই দেখাই যে এখান থেকে এবি চেনে যে কত মিটার দূর, এখান থেকে এই ডিস্টেন্সটা বললাম 40 মিটার, 40 মিটার ডিস্টেন্সে 5 মিটার অফসেট, এটা হচ্ছে 5 মিটার অফসেট। কোন দিকে অফসেট, রাইট হ্যান্ড অফসেট, একটা গাছ আছে দেখালাম। আরও কি দেখানো যায়, এবি চেনে যে ধরো এখানে একটা বাড়ি আছে, এই বাড়িটা দেখাচ্ছি। তো এবি চেনে যে এত ডিস্টেন্সটা হচ্ছে, এখান থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে ধরো 70 মিটার, 70 মিটার দূরে বাঁ দিকে 10 মিটার দূরে একটা বাড়ি আছে। তো এই জিনিসগুলো আমাদের কিসে দেখানো হয়, ফিল্ড বুকে। মানে এবি চেনের যে ডান দিকে বাঁ দিকে কি কি মানে জিনিস আছে সেইটা দেখানোর জন্যই আমাদেরকে কি কি জিনিস বা কি কি বস্তু বা কি কি লিভিং অবজেক্ট বা কি কি নন লিভিং অবজেক্ট যে জিনিসগুলো আছে, জেনারেলি লিভিং অবজেক্ট এবং যে জিনিসগুলো পার্মানেন্ট সেই জিনিসগুলোই চেনেজে দেখানো হয়। তো এই জিনিসগুলো আমরা কিসে দেখাই, এই জিনিসগুলো আমরা চেনেজে দেখাই, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ফিল্ড বুকে আমরা লেখালেখি করি, ঠিক আছে। তো এই ফিল্ড বুক যে লেখাটা করি সেটাকে হচ্ছে ফিল্ড বুক। আর অফসেট বোঝা গেল, চেনেজ থেকে ডান দিকে বা বাম দিকে কোনো একটা ডিস্টেন্স নিয়ে কোনো একটা বস্তুকে লোকেট করাকেই বলা হয় অফসেট, ঠিক আছে। চেনেজ থেকে কোনো একটা বস্তুকে লোকেট করাকেই বলা হয় অফসেট, বোঝা গেল। তাহলে সুকান্ত আর কে তৌবত, ফিল্ড বুকটা বোঝা গেল কোনটা ফিল্ড বুক বা ফিল্ড বুকের কাজ কি, আর অফসেট কি কাকে বলে। বোঝা গেছে তবত আর সুকান্তর। তাহলে আমি কন্টিনিউ করি। তো যে কোনো একটা টিম ফিল্ড, যে গ্রুপটা ধরো আমাদের চেন সার্ভে করছে সেই গ্রুপটাকে একটা ফিল্ড বুক দিয়ে দেওয়া হয়, একটা মেট্রিক চেন দিয়ে দেওয়া হয়, একটা ক্লোজ টেপ দিয়ে দেওয়া হয়, এগুলো সব একটা একটা করে প্রোভাইড করা হয়, ঠিক আছে। 1 নাম্বার মেট্রিক, একটা মেট্রিক চেন, একটা চেন ক্লোজ টেপ বা মেটালিক টেপ, আর একটা ফিল্ড বুক প্রোভাইড করে দেওয়া হয়, ঠিক আছে। এটা গেল ফিল্ড বুকের ব্যাপার। এরপর আসছে দুটো টার্ম, যে দুটোর কাজ একই, ঠিক আছে, বাট যেটা অ্যাভেলেবেল কলেজে সেটা করা হয়, ঠিক আছে। কলেজে যেটা অ্যাভেলেবেল সেটা করা হয়, দুটোর কাজই এক, একটা হচ্ছে ক্রস স্টাক আর একটা হচ্ছে অপটিক্যাল স্কোয়ার। দুটোর কাজই হচ্ছে কি বললাম, দুটোর কাজ সেম। 7 নম্বর হচ্ছে ক্রস স্টাক, 7 নম্বর হচ্ছে ক্রস স্টাক, আর 8 নম্বর হচ্ছে অপটিক্যাল স্কোয়ার, ঠিক আছে। ক্রস স্টাক আর অপটিক্যাল, দুটোর কাজই কি, দুটোর কাজই হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল সেট আউট করা, মানে লাইনের সাথে পারপেন্ডিকুলার লাইনটাকে দেখানো, ঠিক আছে। লাইনের সাথে পারপেন্ডিকুলার লাইন দেখানো। আমি বললাম চেনেজের গল্পটা, ধরো এবি একটা চেনেজ আছে, আমি জানি যে এবি থেকে 30 মিটার গেলে, এবি থেকে 30 মিটার যাও, তারপর 30 মিটার থেকে 90 ডিগ্রি মানে সোজাসুজি 5 মিটার যাও, সোজাসুজি 5 মিটার গেলে একটা তাল গাছ দেখতে হবে, ঠিক আছে। তো আমি যে সোজাসুজি যাব এই চেনেজ থেকে, তো এটা আমি কি করে করব, এই যে সোজাসুজি যাব তাহলে আমাকে এখানে একটা পারপেন্ডিকুলার করতে হবে, এই জায়গায় আমাকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিতে হবে। তো এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কার সাহায্যে করব,
এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমি ক্রস স্টাফ বা অপটিক্যাল স্কোয়ারের সাহায্যে করবো, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল। ঠিক আছে, তাহলে ক্রস স্টাফ বা অপটিক্যাল স্কোয়ার একটা সিম্পল ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে আমি ফিল্ডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবো। ঠিক আছে, যাতে আমি সোজাসুজি 5 মিটার যেতে পারবো। আমি জানি যে 30 মিটার এবি চেনে যে 30 মিটার যার পর ডান দিকে 5 মিটার সোজা হাঁটলে একটা তাল গাছ আছে, তো আমি যে সোজা হাঁটবো, বেঁকা বা টেরা হাঁটবো না, সেটা কার সাহায্যে এনশিওর করব? যে ক্রস স্টাফ বা অপটিক্যাল স্কোয়ার দুটোর কাজই হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল সেট আউট করা। রাইট অ্যাঙ্গেল বলতে 90 ডিগ্রি। ঠিক আছে, তো দেখবে তোমাদের নোটসে আছে যে দ্য ক্রস স্টাফ, তোমাদের নোটসে আছে দেখবি দ্য ক্রস স্টাফ ইজ এ সিম্পল ইনস্ট্রুমেন্ট। গৌরবদের এখন ক্লাস হচ্ছে না, স্বর্ণামদেরও এখন ক্লাস হচ্ছে না, তোমাদের ক্লাস হবে 6টা থেকে। ঠিক আছে, তোমাদের 6টা থেকে ক্লাস হবে এবং সেখানে মেশিন পড়াবো। ঠিক আছে, তো এখন 3rd সেমের ক্লাস হচ্ছে, ইচ্ছা হলে দেখতে পারো, বাট কোনো কাজে হবে লাগবে না। তো যাই হোক, ক্রস স্টাফ হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার সাহায্যে আমরা কি করি, যেটার সাহায্যে আমরা রাইট অ্যাঙ্গেল সেট আউট করি। তো ক্রস স্টাফ 3 রকমের হয়: ওপেন ক্রস স্টাফ, ফ্রেঞ্চ ক্রস স্টাফ, অ্যাডজাস্টেবল ক্রস স্টাফ। যার মধ্যে ওপেন ক্রস স্টাফটা আমরা ইউজ করি। আর অপটিক্যাল স্কোয়ারও সেম, অপটিক্যাল স্কোয়ারও এমন একটা ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে আমরা 90 ডিগ্রি সেট আপ করি, মানে সেটিং আউট রাইট অ্যাঙ্গেলস। এটার মধ্যে কি থাকে, অপটিক্যাল স্কোয়ারের ভেতরে একটা সার্কুলার মেটাল বক্স থাকে যেটা 5 সেন্টিমিটার ডায়া আর 1.25 সেন্টিমিটার ডেপ থাকে। এটাই, এইটুকু পড়লেই হবে ক্রস স্টাফ আর অপটিক্যাল স্কোয়ার সম্পর্কে, কারণ এর মেকানিজমটা আমাদের সিলেবাসে নেই বা দেয়ও না, বিটেকে লাগে ক্রস স্টাফ আর অপটিক্যাল স্কোয়ারের মেকানিজম। দেখবে লাস্টে নোটসের দিকে লেখা আছে, আমি বিটেক যখন করেছিলাম তখন লিখেছিলাম। ঠিক আছে, তো ক্রস স্টাফ অপটিক্যাল স্কোয়ার তোমাদের এইটুকু জানলে হবে যে ক্রস স্টাফ আর অপটিক্যাল স্কোয়ার চেনেজের সাথে 90 ডিগ্রি সেট করার জন্য আমাদের ইউজ করা হয়। ঠিক আছে, ক্রস স্টাফ বা অপটিক্যাল স্কোয়ার ইজ এ ইনস্ট্রুমেন্ট ফর সেটিং আউট রাইট অ্যাঙ্গেলস উইথ দ্য চেনেজ অর এনিহোয়ার। ঠিক আছে, ওপেন ক্রস স্টাফটা আমরা ইউজ করে থাকি। দিস ইজ অল অ্যাবাউট ক্রস স্টাফ। ঠিক আছে, যে কোনো গ্রুপে একটা করে ক্রস স্টাফ অথবা অপটিক্যাল স্কোয়ার যে কোনো একটা কিছু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এই 8টা ইনস্ট্রুমেন্ট হলো মেন ইনস্ট্রুমেন্ট। এরপরে আদার্স কি লাগে, এরপরে আদার্স একটা ম্যালেট লাগে। ম্যালেট বলতে কাঠের হাতুড়ি। কি জন্য লাগে কাঠের হাতুড়ি? আমি বলেছিলাম পেগগুলো মাটিতে পুঁততে হবে, পেগের মাথায় কি থাকে, আমরা বলেছিলাম যে পেগ, পেগ বলে একটা জিনিস, আমরা একটা জিনিস পড়েছিলাম, স্টেশনগুলো ডিনোট করার জন্য আমরা পেগ ইউজ করি। পেগের মাথায় আমাদের কি থাকে, পেগের মাথায় থাকে পেরেক। তো এগুলো তো আর আমি হাতে করে পুঁততে পারবো না, তো এগুলো পোতার জন্য আমাদের ম্যালেটের প্রয়োজন হয়। অথবা রেঞ্জিং রডগুলোকেও যদি মাটিতে পুঁততে হয় তার জন্য ম্যালেটের প্রয়োজন হয়। অ্যারোগুলোকেও যদি মাটিতে পুঁততে হয় তার জন্য ম্যালেটের প্রয়োজন হয়। তো ম্যালেট বলতে কাঠের হাতুড়ি, আর হ্যামার বলতে জেনারেলি লোহার হাতুড়ি বোঝায়। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাম বব উইথ থ্রেড। প্লাম বব কি, ওলন, সবাই দেখেছো, সেন্টারিং করার কাজে ইউজ করা হয় কোনো একটা স্টেশনের কে সেন্টার করার জন্য। ঠিক আছে, কোনো একটা স্টেশনের ওপরে তুমি প্রিজমেটিক কম্পাস বসাবে, ঠিক আছে, ট্রাইপড স্টেন দিয়ে, তো ওই স্টেশনের ওপরেই বসাবে। সেটা কি করে অ্যাসিওর করবে, ধরো এই একটা স্টেশন আছে, এর ওপরে তুমি কোনো একটা প্রিজমেটিক কম্পাস বসিয়ে সেন্টারিং করবে, তো সেন্টারিংটা কি করে করবে না, এর ওপরে ওলোন এইভাবে সেন্টার করা হয়। এইরকম জিনিসটা দেখতে হয়, লাট্টুর মতো দেখতে হয় জিনিসটা, এইরকম সুতোর সাহায্যে ঝোলে। তো এই সুতোর সাহায্যে প্লাম বব উইথ থ্রেড, এটা হচ্ছে থ্রেড বলতে হচ্ছে সুতো, আর প্লাম বব বলতে ওলন। ওলনটাকে এভাবে ঝুলিয়ে দেবে এবং এর ওপর সেন্টার করবে, তাহলে তোমার সেন্টারিং কাজ করা হয়ে যাবে। তো প্লাম বব উইথ থ্রেড একটা লাগবে যেটা সেন্টারিং করার কাজে ইউজ করা হয়। ঠিক আছে, প্রিজমেটিক কম্পাস উইথ ট্রাইপড স্ট্যান্ড। প্রিজমেটিক কম্পাস কি আর সার্ভিয়র কম্পাস কি, আমরা যখন আমরা নেক্সট চ্যাপ্টার পড়বো কম্পাস সার্ভিং, সেখানে জেনে যাব। যে মনে রাখবে যে প্রিজমেটিক কম্পাস অ্যাঙ্গেল মাপার কাজে ইউজ করা হয়, বিয়ারিং, বিয়ারিং মাপার কাজে ইউজ করা হয়। ঠিক আছে, এটাও একটা লাগবে। অফসেট রড লাগবে, অফসেট রড লাগবে, ক্লিনোমিটার লাগবে একটা করে। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে যত পড়বো তত জানতে স্টার্ট করবো যে অফসেট রড কি, ক্লিনোমিটার কি। ঠিক আছে, তারপরে একটা পেন্সিল লাগবে আর একটা পেন নাইফ লাগবে পেন্সিলটাকে ছোলার জন্য, আর কি লাগবে, ইরেজার একটা লাগবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের লাগবে সমস্ত কিছু। প্রথম যে 8টা পয়েন্ট সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আর বাদ বাকিগুলো আদার্স অনেক কিছু লেগে থাকে, সেগুলো লাগবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সমস্ত কিছু ইনস্ট্রুমেন্টস কিসের জন্য না, চেন সার্ভেইং করার জন্য। ঠিক আছে, তো এতটা অবধি যা পড়ালাম তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার? তবব্রত আর সুকান্ত একটু রিপ্লাই করবে। ঠিক আছে, তারপর আমি চলে যাব যে ডাইরেক্ট রেঞ্জিং আর ইনডাইরেক্ট রেঞ্জিং।
তো কালকে জিজ্ঞেস করেছিল যে ডাইরেক্ট রেঞ্জিংয়ে কেন 3টে রেঞ্জিং রড লাগে আর রেসিপ্রোকাল ইনডাইরেক্ট রেঞ্জিংয়ে কেন 4টে রেঞ্জিং রড লাগে, সেটা আজকে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। ওকে, এবার আমি চলে আসি রেঞ্জিং, ঠিক আছে। তো রেঞ্জিং আগের দিন বলেছি, রেঞ্জিং কি, রেঞ্জিং হচ্ছে কোনো একটা লাইনকে স্ট্রেট করা, দ্য প্রসেস অফ মেকিং এ লাইন স্ট্রেট ইজ কল্ড রেঞ্জিং, এটা বলেছিলাম। যদি একটু ভালো করে বলা যায় ডেফিনেশনটা, তাহলে বলা হয় দ্য প্রসেস অফ এস্টাবলিশিং ইন্টারমিডিয়েট পয়েন্টস অন এ স্ট্রেট লাইন বিটুইন টু এন্ড পয়েন্টস ইজ নোন অ্যাজ রেঞ্জিং। মানে কি, ধরো আমার দুটো এন্ড স্টেশন আছে, এ একটা আর বি একটা, এই দুটো এন্ড স্টেশনের এই দুটো, ধরো দ্য প্রসেস অফ এস্টাবলিশিং ইন্টারমিডিয়েট পয়েন্টস অন এ স্ট্রেট লাইন, তাহলে আমার এই যে এ বি স্ট্রেট লাইনটাকে আমি স্ট্রেট করছি কি করে, না মাঝখানে কোনো একটা পয়েন্টকে দিয়ে, মাঝখানে ধরো এই সিটা যে আছে, সে এ কে বলছে তুই একটু বাঁ দিকে যা, আর বি কে বললো তুই একটু ডান দিকে যা, তাহলে তো আমার এই যে লাইনটা আছে সেটা স্ট্রেট হয়ে যাবে, ঠিক আছে। তো কোনো একটা লাইনকে মাঝখানে কোনো একটা পয়েন্ট দিয়ে স্ট্রেট করাকে বলা হয় কি রেঞ্জিং, বা টু এন্ড পয়েন্টস, যেখানে এ আর বি ছিল কি এন্ড পয়েন্টস, আর সি ছিল কি ইন্টারমিডিয়েট পয়েন্টস, ঠিক আছে। এই ইন্টারমিডিয়েট পয়েন্ট দিয়ে আমি এ বি কে স্ট্রেট করলাম, এটাকে বলা হয় রেঞ্জিং, ঠিক আছে। দ্য প্রসেস অফ এস্টাবলিশিং ইন্টারমিডিয়েট পয়েন্টস অন এ স্ট্রেট লাইন বিটুইন টু এন্ড পয়েন্ট ইজ নোন অ্যাজ রেঞ্জিং, ঠিক আছে। তো এইটাকে বলা হয় রেঞ্জিং। রেঞ্জিং আগের দিন বলেছি। এবার হচ্ছে ডাইরেক্ট রেঞ্জিং আর ইনডাইরেক্ট রেঞ্জিং। ডাইরেক্ট রেঞ্জিং হচ্ছে হচ্ছে যখন, ধরো কি ডেফিনেশনটা পড়ে নি প্রথমে, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। when intermediate ranging rods are fixed on a straight line by a direct observation from end station, the process is known as direct ranging. Direct ranging is possible when the end station are intervisible. দেখো, ধরো আমার এখানে একটা লাইন আছে, ঠিক আছে। ধরো আমার একটা লাইন আছে, এখানে এ দাঁড়িয়ে আছে আর এখানে বি দাঁড়িয়ে আছে, এ আর বি হচ্ছে এন্ড স্টেশন। এ যদি বি কে দেখতে পায় বা বি যদি এ কে দেখতে পায়, তখনই ডাইরেক্ট রেঞ্জিং সম্ভব হবে। মানে এ আর বি আর বোথ ইন্টারভিজিবল, পরস্পরকে যদি দেখতে পায় তাহলে সেটা ডাইরেক্ট রেঞ্জিং এর কেস হবে। এবার আমি কি চাইছি, এ বির মাঝখানে একটা স্ট্রেট লাইন স্থাপন করতে চাইছি। তো এ বলছে যে বি কে তুই ডান দিকে যা, আর বি বলছে এ কে তুই ডান দিকে যা, তো বোঝা যাচ্ছে না কি করে স্ট্রেট লাইন করব। তখন মাঝখানে সি কে ইন্ট্রোডিউস করালাম, সি এলো মাঝখানে, ঠিক আছে। সি এসে বললো তুই একটু বাঁ দিকে যা, ও ওর রেঞ্জিং রডটা এখানে পুঁতে দিল, এ এখানে রেঞ্জিং রড পোতা আছে, বি এরও এখানে একটা রেঞ্জিং রড পোতা আছে, ঠিক আছে। সি এখানে ওর রেঞ্জিং রডটা পুঁতে দিল, নিয়ে বাঁ দিকে চোখ দিয়ে দেখলো যে এ একটু যদি বাঁ দিকে গেছে আর এ একটু যদি ডান দিকে নামে তাহলে লাইনটা স্ট্রেট হয়ে যাবে, ঠিক আছে। তো মাঝখানে সি আসার ফলে একটা লাইন এখানে স্ট্রেট হয়ে গেল। সি ছাড়া কিন্তু পসিবল হচ্ছিল না, কারণ এ এর সাপেক্ষে একবার দেখছিল, বি বি এর সাপেক্ষে একটা দেখছিল, কিন্তু সি দুজনকেই দেখতে পাচ্ছে, এ আর বি দুজনকেই দেখতে পাচ্ছে, ফলে সি যেটা বলছে সেটাই হবে সঠিক। তো সি কে ইন্ট্রোডিউস করানোর ফলে, মানে সি বলতে ইন্টারমিডিয়েট পয়েন্টস, একটা ইন্টারমিডিয়েট পয়েন্টস আমি ইন্ট্রোডিউস করানোর ফলে এ বি একটা লাইনকে স্ট্রেট করে দিলাম, এই প্রসেসটাকেই বলবো ডাইরেক্ট রেঞ্জিং। তাহলে আমার এখানে কটা রেঞ্জিং রড লাগছে, দেখো এটা হচ্ছে নাম্বার 1 রেঞ্জিং রড ছিল, এটা হচ্ছে নাম্বার 2 রেঞ্জিং রড ছিল, এটা হচ্ছে নাম্বার 3। তাহলে ডাইরেক্ট রেঞ্জিং এর জন্য কটা আমার রেঞ্জিং রড লাগছে, ডাইরেক্ট রেঞ্জিং এর জন্য আমার মিনিমাম 3টে রেঞ্জিং রড লাগবে। তো এই জন্যই আমি বলেছিলাম যে ডাইরেক্ট রেঞ্জিং এর জন্য কটা রেঞ্জিং রড লাগবে, 3টে। দুটো এন্ড স্টেশনকে বা একটা লাইনকে স্ট্রেট করার জন্য আমার মিনিমাম 3টে রেঞ্জিং রড লাগবে ডাইরেক্ট রেঞ্জিং এর ক্ষেত্রে, কারণ এন্ডে দুটো রেঞ্জিং রড দিতে হবে, আর মাঝখানে যে ডাইরেক্ট করবে তা সেখানে একটা রেঞ্জিং রড দিতে হবে, তাছাড়া তো সে ডাইরেক্ট করতে পারবে না। তো এইভাবে ডাইরেক্ট রেঞ্জিং এর সময় মিনিমাম 3টে রেঞ্জিং রড দেখা দেবে। আমি ফিগারে দেখবে 4টে দেখিয়েছি, তো মিনিমাম 3টে, তুমি 4টে দিয়েও করতে পারো, আরো একটা দিলে আরো একটা অ্যাকিউরেট হবে, ঠিক আছে। তো মিনিমাম 3টে রেঞ্জিং রডের সাহায্যে ডাইরেক্ট রেঞ্জিংয়ে কি করা হয়, ডাইরেক্ট রেঞ্জিংয়ে রেঞ্জিং করা হয়, ঠিক আছে। এবার চলে আসি, তাহলে বোঝা গেল তবত যে ডাইরেক্ট রেঞ্জিংয়ে কেন 3টে রেঞ্জিং রড ইউজ করা হয়।
এবার চলে আসবো আমরা ইনডাইরেক্ট রেঞ্জিং। তবে তো বোঝা গেল যে ডাইরেক্ট রেঞ্জিং এ কেন 3টে রেঞ্জিং রড ইউজ করা হয়। তবে তো ক্লিয়ার। তাহলে আমি ইনডাইরেক্ট রেঞ্জিং এ চলে যাব, যে ইনডাইরেক্ট রেঞ্জিং এবার দেখবো যে 3টে রেঞ্জিং রডে ইনডাইরেক্ট রেঞ্জিং হবে না, তার থেকে বেশি রেঞ্জিং রড লাগবে, সেটা আমরা দেখে নেবো। এবার হচ্ছে ইনডাইরেক্ট রেঞ্জিং। ইনডাইরেক্ট রেঞ্জিং এর আরেকটা নাম হচ্ছে রেসিপ্রোকাল রেঞ্জিং। এটা খুব পরীক্ষায় কমন কোশ্চেন, ইনডাইরেক্ট রেঞ্জিং। তো ইনডাইরেক্ট রেঞ্জিং আরেকটা নাম হচ্ছে কি রেসিপ্রোকাল রেঞ্জিং, ঠিক আছে। ইনডাইরেক্ট রেঞ্জিং আরেকটা নাম কি বললাম, রেসিপ্রোকাল রেঞ্জিং। তো ইনডাইরেক্ট রেঞ্জিং কখন করা হয়? দেখো, ডাইরেক্ট রেঞ্জিং এর সময় এ বি কে দেখতে পাচ্ছিল, বি এ কে দেখতে পাচ্ছিল। ইনডাইরেক্ট রেঞ্জিং এ এ বি কে দেখতে পাবে না, বি ও এ কে দেখতে পাবে না। মানে যখন এন স্টেশন গুলো নট ইন্টারভিজিবল, মানে এন স্টেশন গুলো যখন ভিজিবল হবে না ডিউ টু অবস্ট্রাকশন, মাঝখানে যদি কোনো একটা স্ট্রাকচার থেকে যায়, ধরো পাহাড়ের কোনো একটা জায়গায় রেঞ্জিং করছো, বা উঁচু নিচু কোনো একটা জায়গায় রেঞ্জিং করছো, ধরো এইরকম এইরকম কোনো একটা জায়গায় রেঞ্জিং করছো, এখানে তোমার এ স্টেশন আছে, এখানে তুমি বি স্টেশন আছে, কি করে রেঞ্জিং করবে তাহলে তুমি? এখানে এ ধরো, এ তে রেঞ্জিং রড আছে, আর এ দেখো বি তে একটা রেঞ্জিং রড। রেঞ্জিং রডের মাথায় এরকম করে একটা ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয় বোঝানোর জন্য। তো এখানে ধরো এ আর এখানে হচ্ছে বি, এবার এ ও বি কে দেখতে পাচ্ছে না, বি ও একে দেখতে পাচ্ছে না, কারণ মাঝখানে এই উঁচু ভূমিটা আছে তার জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে রেঞ্জিংটা অ্যাডপ্ট করা হয় সেটাকে বলে ইনডাইরেক্ট রেঞ্জিং। তাহলে কি, when the end station are not intervisible due to an obstruction, intermediate ranging rods are fixed on the line in an indirect way. This method is known as indirect ranging. তো এটা কি করে করব তাহলে আমরা রেঞ্জিং? তাহলে দেখো, আমার এ আর বি দুটো এ স্টেশন হুইচ আর নট ইন্টারভিজিবল ডিউ টু হাই গ্রাউন্ড এক্সিস্টিং বিটুইন দেম। এ আর বি হচ্ছে আমার দুটো এম স্টেশন, যেটা পরস্পরকে দেখতে পাচ্ছে না, কারণ কি, তার মাঝখানে একটা উঁচু ভূমি আছে, ঠিক আছে। এবার আমার কি করতে হবে, এদের মাঝখানে দুটো পয়েন্ট, এদের মাঝখানে আমার ইন্টারমিডিয়েট পয়েন্ট ফিক্স করতে হবে যাতে লাইনসটা স্ট্রেট হয়, তাই তো, এটা আমার কাজ। তো কি করবে, তো তার জন্য প্রথমে আমার এই লাইনগুলো ডটেড লাইন টেনে নেবো, ঠিক আছে। এখান থেকে তো আমি স্ট্রেট লাইন টানতেই পারি ক্রস টাপের সাহায্যে বা অপটিক্যাল স্কোয়ারের সাহায্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে স্ট্রেট লাইন টানতে পারি, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে এখানে আরটা আছে, আর বলতে আর একটা আর এক আর এ, আর এখানে ধরলাম এস এ, এখানে কি, এখানে দুটো রেঞ্জিং রড আছে, ঠিক আছে। আমি ধরে নিলাম, আমি ইন্টারমিডিয়েট বসাইনি, ঠিক আছে। তো এগুলো থেকেও 90 ডিগ্রি, সিমিলারলি এখান থেকেও 90 ডিগ্রিতে স্ট্রেট লাইন টেনে নিলাম, ঠিক আছে। দুটো চেনম্যান মানে দুটো মানুষ, এই আর আর এর যে ডটেড লাইন আর এস এর যে ডটেড লাইন, এখানে দুটো চেনম্যান পজিশন স্থাপন করবে। ধরো এখানে আর 1 দাঁড়ালো আর এখানে S1 দাঁড়ালো, কোন একটা জায়গায়, যে কোনো একটা চেনে যে দাঁড়ালো, ঠিক আছে। তো টু চেনম্যান টেক্স এ পজিশন R1 and S1 ইন সাচ এ ওয়ে, R1টা এমন ভাবে দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে না, R1 যাতে S1 কে, S1 কে আছে, এখানে S1 আছে আর এখানে B আছে, R1 যাতে S1 আর B কে দেখতে পায়, দেখো R1 S1 আর B কে দেখতে পাচ্ছে। S1 এমন ভাবে দাঁড়াবে যাতে S1 R1 আর A কে দেখতে পায়, S1 দেখো R1 আর A কে দেখতে পাচ্ছে। এখানে কি আছে আমার S1 আর এখানে কি আছে R1, R1 দেখো S1 কেও দেখতে পাচ্ছে, B কেও দেখতে পাচ্ছে, S1 দেখো R1 কেও দেখতে পাচ্ছে, A কেও দেখতে পাচ্ছে। এইরকম পজিশনে দুটো চেনম্যান নিজের পজিশন স্থাপন করবে, ঠিক আছে। তারপর চেনম্যান কি, চেনম্যানটা আস্তে আস্তে প্রসিড করবে, কাজটা এগোতে থাকবে, কি হচ্ছে, ইচ আদারকে অল্টারনেটিভলি ডাইরেক্ট করবে, কিভাবে, তো সেটা দেখো কিভাবে করবে। R1, the chainman R1 and S1 proceed the ranger line by directing each other alternatively until they finally come to position R and S which are on the straight line AB, ঠিক আছে। তো সেটা দেখো কি করে করবে। ধরো এই আমার এখানে স্ট্রেট লাইনটা আছে, এখানে স্ট্রেট লাইনটা এন্ড করে দিয়েছি আমি, এখানে আমার A ছিল, এখানে B ছিল,
ঠিক আছে, এখানে এ আর এখানে বি স্ট্রেট লাইনে। তো R1 এর ওপর R1 এখান থেকে একটা S1 এর ওপর একটা লাইন টানবে, ঠিক আছে, মানে S1 থেকে একটা পারপেন্ডিকুলার টানবে যেটা S1 কে S2 তে ছেদ করবে। সিমিলারলি S2 R1 এর লাইনের ওপর আরো একটা পারপেন্ডিকুলার টানবে যেটা আর এর যে ডটেড লাইন সেটাকে R2 তে ছেদ করবে। সিমিলারলি ওইভাবে R2 আবার মানে আলটিমেট কাজ হচ্ছে R1 থেকে পারপেন্ডিকুলার টেনে টেনে বি তে যাওয়া। সিমিলারলি এটারও কাজ হচ্ছে S2 কে পারপেন্ডিকুলার টেনে টেনে এ তে যাওয়া। সিমিলারলি R2 আবার টানবে 90 ডিগ্রি, সেটা যাবে এখানে ছেদ করবে S3 তে, আবার S3 ডটেড নিয়ে এইভাবে গিয়ে কোথায় ছেদ করবে R3 দিয়ে, R3 থেকে ডাইরেক্ট এতে চলে আসবে। আর সিমিলারলি আবার R3 থেকে ডাইরেক্ট এইভাবে গিয়ে S3 তে গিয়ে বা S4 এ গিয়ে R2 থেকে S3 তে গিয়ে এখানেও ডাইরেক্ট করে দিতে পারতাম, R2 থেকে S3 তে গিয়ে শেষ করে দিতে পারতাম, মানে S3 বরাবর সোজাসুজি গেলেই বি পেয়ে যাচ্ছি। আবার এইখান থেকে দেখ S3 থেকে R3 বরাবর গেলে এতে পেয়ে যাচ্ছি, মানে আমাকে রেঞ্জ করে করে মানে আমাকে ডিস্টেন্স গিয়ে গিয়ে S3 থেকে এতে যেতে হবে আর R থেকে আমার বিতে যেতে হবে, সেটাই করেছি। তাহলে আমি কি করলাম জিনিসটা আরো একবার বলে দিচ্ছি, গুলিয়ে যাবে তাছাড়া। ব্যাপারটা কি করলাম আবার বলে দিচ্ছি, ঠিক আছে। এইটা আর এটা গিয়ে শেষ হলো দেখ। প্রথমে আমি কি করলাম, তাহলে এখানে যখন এসে শেষ করলাম, এখানে এসে দেখ আমি শেষ করছি, মানে এখানে আমি লাস্ট আর এর পয়েন্ট নিয়েছি আর এখানে আমি দেখ লাস্ট এস এর পয়েন্টটা নিয়েছি। তাহলে যে লাস্ট আর এর পয়েন্ট তার সোজাসুজি একটা যদি লাইন টানি তাহলে সেটা হয়ে যাবে আমার আর, আর যে এস এর পয়েন্ট তার সোজাসুজি একটা পয়েন্ট টানি সেটা হয়ে যাবে এস। তাহলে এ আর এস বি চারটেই একটা লাইন দাঁড়িয়ে গেল, মানে এ বির মাঝখানে আর আর এস কে ইন্টারমিডিয়েট করে দিলাম, তাহলে আমার লাইনটা স্ট্রেট হয়ে গেল, ঠিক আছে। তো দেখ আবার বলে দিচ্ছি জিনিসটা একটু গন্ডগোলে যদি না বোঝা যায়। প্রথমে দেখ কি করলাম, প্রথমে ছিল এ আর বি আমার এন স্টেশন ছিল, যেটা একটা উঁচু গ্রাউন্ডের জন্য আমার প্রতিস্থাপন করা যাচ্ছিল না। তো আমি কি করলাম, এ এর কাছাকাছি একটা পয়েন্ট নিলাম আর, আর বি এর কাছাকাছি একটা পয়েন্ট নিলাম এস, নিয়ে এ থেকে চেনে যে একটা 90 ডিগ্রিতে, আর থেকে চেনে যে একটা 90 ডিগ্রিতে, এস থেকে চেনে যে একটা 90 ডিগ্রিতে, আর বি থেকে চেনে যে একটা 90 ডিগ্রিতে। R1 কে এমন ভাবে আমি স্থাপন করলাম যাতে আমি S1 আর বি কে দেখতে পাই, কারণ আমি ওখান থেকে চেনে টেনে টেনে যাবো যেহেতু, কারণ R1 থেকে চেনে থাকবো এস এর ওপর, সেই জন্য আমি এমনভাবে স্থাপন করবো যাতে S1 আর বি কে দেখতে পাবো। আর S1 কেমনভাবে স্থাপন করবো যাতে R1 আর এ কে দেখতে পাবো। তারপর কি করলাম, R1 থেকে S1 চেনেজের ওপর একটা চেনেজ টানলাম, তারপর S1 থেকে এটা দেখ, এটা যদি ডট ডট করে বাড়িয়েও দিস বিতে গিয়ে মিলছে না, তো চেনেজটা দেখতে হবে যে আলটিমেটলি গিয়ে কি বিতে গিয়ে মিলছে, মিলছে না, তাহলে এটাই হলো না। তাহলে আবার S2 থেকে ডট ডট গিয়ে R2 অব্দি ছিলাম, দেখ এটা যদি বাড়িয়েও দিস দেখবি এতে গিয়ে মিলছে না, সেই জন্য এখানে R2। তারপর R2 থেকে গিয়ে S3 থেকে, R2 তে গিয়ে এখানে গিয়ে ছেদ করলো, দেখ S3 তে দেখ S3টা যদি বাড়িয়ে দিস তাহলে দেখ বিতে গিয়ে মিলে যাচ্ছে। তাহলে দেখ S3 এমন একটা পজিশন পেলাম যেটা বি কে কানেক্ট করছে। সিমিলারলি S3 থেকে যদি R3 এর উপর বাড়াস, দেখ এটা যদি লাইনটা প্রসিড করে দিস তাহলে এ তে গিয়ে মিশে যাচ্ছে। আমার মেন কাজ হচ্ছে এ বা বিতে গিয়ে পৌঁছানো। তাহলে এইখানে R3 এমন একটা পয়েন্ট পেলাম যেটা হচ্ছে এ কে কানেক্ট করছে, S3 এমন একটা পয়েন্ট পেলাম যেটা কি বি কে কানেক্ট করছে। তাহলে এই দুটোকে যদি এবার পারপেন্ডিকুলার নামিয়ে দিস, মানে আমি অলরেডি চেনেসটা টেনে নিয়েছি, তাহলে এটা যাবে আর পয়েন্ট, এটা হলো এস পয়েন্ট, যেটা এ বি স্ট্রেট লাইনের মাঝে। এইভাবে আমি কি করলাম, এইভাবেই আমি ইনডাইরেক্ট রেঞ্জিং করলাম, ঠিক আছে, বোঝা গেল। জাস্ট চেঞ্জ করে অল্টারনেটিভলি চেঞ্জ করলাম, R1 থেকে এস এর ওপর টানলাম আর এস থেকে আর এর ওপর টানলাম। ক্লিয়ার তো অবত সুকান্ত? তো এটা পরীক্ষায় খুব দেয়। তো এটার জন্য তাহলে কটা রেঞ্জিং রোড লাগছে বুঝতেই পারছিস, দেখ রেঞ্জ করছি চারটে রেঞ্জিং, কোথায় কোথায় এ বি তে এন স্টেশন আছে আর 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 এস মাঝখানে, কারণ একটা দিয়ে হতো না, সেই জন্য ইনডাইরেক্ট রেঞ্জিং এর জন্য কটা রেঞ্জিং রোড লাগবে, ইনডাইরেক্ট রেঞ্জিং এর জন্য মিনিমাম চারটে রেঞ্জিং রোড লাগবে, ঠিক আছে। তবু তো ক্লিয়ার।
তবে তো ক্লিয়ার। তাহলে আমি নেক্সট লিডার আর ফলোয়ারের দিকে যাব। তবে তো ক্লিয়ার কিনা বল, তাহলে মুছে দেবো। তবে তো ক্লিয়ার, মুছবো। ওকে, ক্লিয়ার। এবার হচ্ছে দেখ, আমি আগের দিন বলেছিলাম যখন আমরা চেন ধরি তখন সামনের দিকে চেনটা একজন ধরে, পেছনের দিকে চেনটা একজন ধরে। ঠিক আছে, ধর একটা চেন আছে, ধর আমি একটা লাইন মাপছি, তো চেনের সাহায্যে মাপছি। তো সামনে একজন ধরে থাকে চেনটাকে, পেছনে একজন ধরে থাকে। ঠিক আছে, যে সামনে চেনটাকে ধরে থাকে তাকে বলা হয় লিডার, আর লিডারকে ফলো করে করে পেছনে যে চেনটাকে ধরে থাকে তাকে বলা হয় ফলোয়ার। ঠিক আছে, এই দুটো টার্ম জানতে হবে, লিডার আর ফলোয়ার। যে সামনে চেনটাকে ধরে থাকে দ্য চেনম্যান, চেনম্যান বলতে যে চেন ধরছে, অ্যাট দ্য ফরওয়ার্ড এন্ড অফ এ চেন, মানে চেনের সামনে যে চেনটাকে ধরছে, দ্য চেনম্যান অ্যাট দ্য ফরওয়ার্ড এন্ড অফ দ্য চেন হু ড্র্যাগস দ্য চেন ফরওয়ার্ড ইজ নোন অ্যাজ লিডার। ঠিক আছে, এটা গেল লিডার। তাহলে চেনম্যান, যে চেনম্যানটা সামনে দিয়ে চেনটাকে ধরে ধরে এগোচ্ছে তাকে বলা হয় লিডার। লিডারের কাজ কি? লিডারের কাজ হচ্ছে চেনটাকে সামনে ধরে ধরে টেনে নিয়ে যাওয়া। লিডার হাতে কি থাকবে? 10টা অ্যারো আর একটা রেঞ্জিং রড থাকবে। অ্যারোগুলো কেন থাকবে? যখনই 30 মিটার চেনটা কমপ্লিট হয়ে যাবে তখনই সেখানে একটা অ্যারো পুঁতে দেবে, কারণ আমার লাইনটা ধর অনেক বড় থাকবে, 30 মিটার থাকবে না, তার থেকে অনেক বড় থাকবে। তো অ্যারো পুঁততে পুঁততে যাওয়া হচ্ছে কার কাজ? অ্যারো পুঁততে পুঁততে যাওয়া হচ্ছে আমার লিডারের কাজ। তো লিডারের কাজ হচ্ছে চেনটাকে টেনে টেনে নিয়ে যাওয়া, অ্যারো পোতা। এবং 2 নম্বর কাজ হচ্ছে কি? টু ফিক্স অ্যারোস অন দ্য গ্রাউন্ড অ্যাট দ্য এন্ড অফ এভরি চেন। 30 মিটার চেনটা যখনই কমপ্লিট হয়ে যাবে, আমি আগের দিন বলেছিলাম অ্যারোর কাজের সময়, 30 মিটার চেনটা যখনই কমপ্লিট হয়ে যাবে ওখানে একটা অ্যারো পুঁতে দেবে। ঠিক আছে, আর কি করবে? ফলোয়ারের কথা ফলোয়ারের কথা মানবে, কারণ ফলোয়ার বলবে যে সামনের দিকে যা, এদিকে যা, ওদিকে যা। ইনস্ট্রাকশন অফ ফলোয়ার, টু ওবে দ্য ইনস্ট্রাকশন অফ ফলোয়ার, ফলোয়ারের কথা মেনে মেনে চলতে হবে। ঠিক আছে, এটা হলো লিডারের কাজ। ফলোয়ারের কাজ কি? ফলোয়ার কোথা থাকছে? চেনের পেছন প্রান্তে, পেছন বলতে রিয়ার বোঝায়। দ্য চেনম্যান অ্যাট দ্য রিয়ার এন্ড অফ দ্য চেন ইজ নোন অ্যাজ ফলোয়ার। ফলোয়ারের কাজ কি? ফলোয়ারের কাজ হচ্ছে টু ডাইরেক্ট দ্য লিডার অ্যাট দ্য টাইম অফ রেঞ্জিং। লিডারকে বলা যে ডান দিকে যাবে না বাম দিকে যাবে এটা বলা, বা সোজা যাবে এটা বলা। 2 নম্বর হচ্ছে টু ক্যারি দ্য রিয়ার হ্যান্ডেল অফ দ্য চেন, চেনটার পেছন এন্ডটাকে ধরে থাকা সবসময়। আর কি কাজ হচ্ছে? লিডার যে অ্যারোগুলো পুঁততে পুঁততে যাচ্ছে সেগুলো তুলতে তুলতে যাওয়া। ওর কাজ হবে যখন আমার চেনেসটা কমপ্লিট হয়ে যাবে, ওর ইয়েটাকে, ওই যে অ্যারোগুলো মাটিতে পুড়লো সেগুলো তুলে নেওয়া। সেটা হচ্ছে কার কাজ? সেটা হচ্ছে ফলোয়ারের কাজ। তাহলে অ্যারো পোতা কার কাজ? অ্যারো ইনসার্ট করা লিডারের কাজ, আর অ্যারো তুলে ফেলা কার কাজ? ফলোয়ারের কাজ। ঠিক আছে, ইনস্ট্রাক্ট কে করবে? ফলোয়ার করবে। কাকে করবে? লিডারকে করবে। ফরওয়ার্ড এন্ডে যে থাকবে তাকে বলবে লিডার, আর রিয়ার এন্ডে যে থাকবে তাকে বলবে ফলোয়ার। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে? তহব্রত আর সুকান্ত বোঝা গেছে যে লিডার আর ফলোয়ার কি জিনিস। ওকে, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মেথডস অফ চেনিং অন স্লোপিং গ্রাউন্ড। আমরা যে চেনিংটা করছি বা চেন সার্ভেটা করছি সেটা জেনারেলি ফেয়ারলি লেভেল গ্রাউন্ডে করা হয়, মানে মাটিটা সমতল থাকলে চেন সার্ভেটা অ্যাডপ্ট করা হয়, তাছাড়া কিন্তু করা হয় না। কিন্তু যদি মাটিটা উঁচু নিচু থাকে,
তাহলে সেক্ষেত্রে আমরা কি করে চেনিং করব সেটা আমরা দেখবো, মানে চেন সার্ভে কি করে করব সেটা আমরা দেখবো এরপর। ঠিক আছে, তো লেখা আছে দেখবি মেথডস অফ চেনিং অন স্লোপিং গ্রাউন্ডে, প্রথমেই লেখা আছে, কি লেখা আছে, মেথডস অফ চেনিং অন স্লোপিং গ্রাউন্ডে প্রথমেই লেখা আছে দেখবি যে বলবে ইন সার্ভেইং দ্য ডিস্টেন্স রিকোয়ার্ড ফর প্লটিং পারপাস আর হরাইজন্টাল ডিস্টেন্স, জেনারেলি হরাইজন্টাল ডিস্টেন্স হয়, কিন্তু যদি মাটিটা উঁচু নিচু হয় তাহলে ইফ দ্য গ্রাউন্ড ইজ স্লোপিং, মানে স্লোপিং বলতে উঁচু, মানে কোনো একটা ঢাল আছে, স্লোপ আছে, তো দ্য ফলোয়িংস আর দ্য ডিফারেন্স মেথড দ্যাট আর জেনারেলি অ্যাডপ্টেড, নিচের যে মেথডগুলো আছে সেগুলো অ্যাডপ্ট করা হয়। তো এক নম্বর হচ্ছে ডাইরেক্ট মেথড আর স্টেপিং মেথড। প্রথম যে মেথডটা আমরা পড়বো এটা কার জন্য বলছি, স্লোপিং গ্রাউন্ডের জন্য, মানে গ্রাউন্ডের একটা নির্দিষ্ট স্লোপ আছে, এটা হচ্ছে ডাইরেক্ট অর স্লোপিং মেথড। ডাইরেক্ট অর স্লোপিং মেথড, ধর গ্রাউন্ডটা আমার এরকম আছে, ঠিক আছে, গ্রাউন্ডটা কিরকম আছে, ধরে নে এরকম একটা গ্রাউন্ড আছে, ছবিও এরকম রাখা আছে দেখবি, তাহলে এটা স্লোপ আছে নিশ্চয়ই, উঁচুর দিকে একটা ডাল যাচ্ছে, ধরে নে এটা হচ্ছে আমার এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট, মানে এটা আমার চেনেজ, এ বি একটা চেনেজ, তো এটা আমি কি করে করব তাহলে, তো এই মেথডে কি করা হয়, এই মেথডটা কখন অ্যাপ্লাই করা হয়, দেখতে পাচ্ছিস ঢালটা অনেকটাই উঁচু, মানে অনেকটাই খাড়া, হরাইজন্টাল মাঠ বলতে কোনটা, হরাইজন্টাল বলতে এইটা, বুঝতে পারছিস এটা হরাইজন্টাল, এটা হচ্ছে হরাইজন্টাল থেকে অনেকটা অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, তো এই মেথডটা কখন অ্যাপ্লাই করা হয়, যখন স্লোপ অফ দ্য গ্রাউন্ড হয় ভেরি স্টিপ, স্টিপ বলতে অনেকটা খাড়া, তো দেখতেই পাচ্ছিস বিশাল অ্যাঙ্গেল করে আছে, 30 ডিগ্রির মতো একটা অ্যাঙ্গেল হবে হরাইজন্টালের সাথে, তো দিস মেথড ইজ অ্যাপ্লাইড when দ্য স্লোপ অফ দ্য গ্রাউন্ড ইজ ভেরি স্টিপ, যখন গ্রাউন্ডটা প্রচুর স্টিপ হয় তখন আমরা এই মেথডটা অ্যাপ্লাই করি, ঠিক আছে, তো এই মেথডে কি হয়, এই মেথডে আমরা প্রথমে যে আমার চেনেজটা আছে এবি চেনেজ, এই এবি চেনেজটাকে অনেকগুলো হরাইজন্টাল আর ভার্টিক্যাল স্ট্রিপে ভাগ করে নিই, হরাইজন্টাল আর ভার্টিক্যাল স্ট্রিপ, ধর আমি এবি থেকে প্রথমে এতে কি করলাম, একটা হরাইজন্টাল স্টেপ আনলাম, ঠিক আছে, হরাইজন্টাল স্টেপ মানে একটা কিছু একটা ডিস্টেন্স গেলাম হরাইজন্টালে স্ট্রেট, তারপরে এখান থেকে পারপেন্ডিকুলার টানলাম, কিসের সাহায্যে, ওই ক্রসটা বা অপটিক্যাল করেছে, সিমিলারলি আবার এখান থেকে এতটা গেলাম, ধর আবার কি করলাম, একটা পারপেন্ডিকুলার টানলাম, সিমিলারলি আবার এখান থেকে এতটা গেলাম, আবার কি করলাম, একটা পারপেন্ডিকুলার টানলাম, তো এইভাবে দেখ, এই হরাইজন্টাল একটা, হরাইজন্টাল দুটো, হরাইজন্টাল তিনটে, তিনটে হরাইজন্টাল স্টেপ, ভার্টিক্যাল দেখ, ভার্টিক্যাল একটা, ভার্টিক্যাল দুটো, ভার্টিক্যাল তিনটে, হরাইজন্টাল আর ভার্টিক্যাল স্টেপ আঁকলাম বা স্ট্রিপ করলাম, কিসের মতো দেখ, সিঁড়ির মতো, এরকম মতো সিঁড়ি হয় তো, সিঁড়ির যে ইয়েগুলো হয় সেগুলো সিঁড়ির যে এক একটা সিঁড়ির মতো, দেখ একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, তিনটে সিঁড়ি, এরকম সিঁড়ির মতো কটা স্ট্রিপ কেটে নিলাম, ঠিক আছে, তো সেই জন্য এই মেথডকে কি বলা হয়, স্টেপিং মেথড বলা হয়, যেহেতু স্টেপ কেটে নিচ্ছি, স্টেপ সিঁড়ির ইংরাজি হচ্ছে স্টেপস, সেই জন্য এটাকে কি বলা হয়, স্টেপিং মেথড, যেহেতু স্টেপ কেটে কেটে করছি, স্টেপিং মেথড এই জন্য বলা হয়, ঠিক আছে, তো তাহলে কি করতে হবে, আমাকে এই হরাইজন্টাল যে পোর্শনগুলো পেলাম সেগুলোকে মেজার করে নিতে হবে, মানে কোনগুলো হরাইজন্টাল, ধর এটা আমি নাম দিয়ে দিচ্ছি P1, P2, P3, P4, P5 আর এটা বি, তাহলে হরাইজন্টাল মেজারমেন্ট বলতে AP1, P2, P3 আর P4, P5, ঠিক আছে, এই হরাইজন্টাল মেজারমেন্টগুলোকে যোগ করে দাও, তাহলে এবি চেনেজ পেয়ে যাবো, ঠিক আছে, তাহলে এবি সমান আমার কি হয়ে যাবে, আমার এবি চেনেজ মাপতে হবে, এবি চেনেজ হবে সমান AP1, এটা একটা হরাইজন্টাল স্টেপ, P2, P3 এটা একটা হরাইজন্টাল, আর একটা হচ্ছে P4, P5 এটা একটা হরাইজন্টাল, এই তিনটিকে যোগ করলে আমি কি পেয়ে যাবো, টোটাল আমার এবি চেনেজটা পেয়ে যাবো, ঠিক আছে, টোটাল হরাইজন্টাল লেন্থ। তো এইভাবে আমরা ডাইরেক্ট আর স্লোপিং মেথড অ্যাপ্লাই করে কি করি, চেনেজ মাপি, কোন কোন গ্রাউন্ডের ক্ষেত্রে, স্লোপিং গ্রাউন্ডের ক্ষেত্রে, এটা ছিল ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট এভাবে করা যায়, ঠিক আছে, তো বোঝা গেল ডাইরেক্ট আর স্লোপিং মেথড, তারপর আমি ইনডাইরেক্ট মেথডে চলে আসবো, ঠিক আছে, ডাইরেক্ট মেথড এটা অতটাও অ্যাকিউরেট নয়, ইনডাইরেক্ট মেথডটা বেশি অ্যাকিউরেট, ঠিক আছে, এইটা যেটা করলাম সেটা অতটাও অ্যাকিউরেট হয় না, যে মেজারমেন্টটা হয় সেটা অতটাও অ্যাকুরেট হয় না, বাট ইনডাইরেক্ট মেথড যেটা করি সেটা অ্যাকিউরেট হয়, তো সেটা দেখা যাক তাহলে। তাহলে ডাইরেক্ট মেথড আর স্লোপিং মেথড ক্লিয়ার, ডাইরেক্ট মেথড আর স্লোপিং মেথড তোদের দুজনের কাছে ক্লিয়ার,
তারপর ইনডাইরেক্ট মেথডের 3টে মেথড আছে, 3টে বিভিন্ন জায়গায় জায়গায় অ্যাপ্লাই করা হয়, তো সেইটা করে দেবো। ইনডাইরেক্ট মেথডে যে 3টে মেথড আছে সেটা করিয়ে দিয়ে আজকে ছেড়ে দেবো, কারণ এরপরে আবার ক্লাস আছে, তো এই 3টে করাতে একটু টাইম লাগবে। ক্লিয়ার? তোদের কাছে ডাইরেক্ট মেথড, তাহলে আমি ইনডাইরেক্ট মেথডের দিকে যাচ্ছি। ডাইরেক্ট মেথডের চাইতে ইনডাইরেক্ট মেথডটা বেশি অ্যাকিউরেট, ঠিক আছে? এটা ছিল ডাইরেক্ট মেথড। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডের আন্ডারে আবার 3টে মেথড আছে। ইনডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথডের আন্ডারে 1 নম্বর হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে ক্লিনোমিটার। দেখ আমরা চেন সার্ভেতে পড়েছিলাম ক্লিনোমিটারটা কি। ক্লিনোমিটারটা কি এবার বলে দিই। ক্লিনোমিটার হচ্ছে চাঁদা, দেখেছিস তো চাঁদা, প্রোটেক্টার, আমরা চাঁদা ইউজ করেছি অ্যাঙ্গেল মাপার জন্য। ওই চাঁদার মতো একটা ইনস্ট্রুমেন্ট, যেটা কি করে না অ্যাঙ্গেল মাপতে সাহায্য করে। আমি যে ধর একটা গ্রাউন্ড আছে, ধর ক্লিনোমিটারের সাহায্যে কি করে দেখ, ধর আমার একটা স্লোপিং গ্রাউন্ড আছে, ধরলে এরকম একটা স্লোপিং গ্রাউন্ড আছে, ঠিক আছে? স্লোপটা এইভাবে দেখাই তাহলে আরো জিনিসটা তো বুঝতে সুবিধা হবে। ধরলে এরকম এবড়ো খেবড়ো একটা গ্রাউন্ড আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ধর হরাইজেন্টাল লাইন, এটা হচ্ছে আমার হরাইজেন্টাল। তো এটা হরাইজেন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা মাপতে সাহায্য করে ক্লিনোমিটার। তো আমি বললাম আস্তে আস্তে জানি যাবি ক্লিনোমিটার কি, এইসব জিনিসগুলো। মানে হরাইজেন্টালের সাথে আমার যে গ্রাউন্ডটা আছে সেটা কত স্লোপে আছে সেটা মাপার জন্য আমাদের কি ইউজ করা হয়? ক্লিনোমিটার ইউজ করা হয়, ঠিক আছে? তো ধরে নে আমার একটা গ্রাউন্ড আছে, ধর এ আর সি, অনেকটা বড় স্লোপটা, অনেকটা বড়, মানে যে চেনেসটা মাপছি সেটা অনেকটা বড়। তো আমি দুটো পয়েন্টে ভাগ করে নিলাম, এ বি একটা পয়েন্টে ভাগ করে নিলাম আর বিসি আরো একটা পয়েন্টে ভাগ করে নিলাম। মানে এ বিসি এই আমার হরাইজেন্ট, মানে এই স্লোপিং ডিস্টেন্সটা আমার লাগবে, ঠিক আছে? তো এই স্লোপিং ডিস্টেন্সে লাগবে, তো আমরা কি করে করবো তাহলে এই স্লোপিং ডিস্টেন্সটা মাপার জন্য, ঠিক আছে? তো আমার এক্ষেত্রে স্লোপিং ডিস্টেন্স তো আমার লাগে না, আমার লাগে হরাইজেন্টাল ডিস্টেন্সটা কত গ্রাউন্ডে সেটা আমার লাগে, ঠিক আছে? স্লোপিং ডিস্টেন্সটা তো আমি এখানে চেন ফেলে, এখানে যদি আমি চেন ফেলে দিই, এসি বরাবর যদি চেন ফেলে দিই তাহলে স্লোপিং ডিস্টেন্সটা আমি মেটাতে পারবো। মানে এই বরাবর যদি আমি চেনটাকে ফেলে দিই তাহলে এই স্লোপিং ডিস্টেন্সটা এবির মাপটা পেয়ে যাবো, বিসির মাপটাও পেয়ে যাবো। ধরে নিলাম এবির মাপটা আমি পেলাম L1 আর বিসির মাপটা পেলাম L2, ঠিক আছে? আর ক্লিনোমিটার ইউজ করবো। এইটা ফার্স্ট মেথডটা হচ্ছে বাই মেজারিং স্লোপ উইথ এ ক্লিনোমিটার। মানে এই যে অ্যাঙ্গেলটা, প্রথমে এবির জন্য ধরে নে এই অ্যাঙ্গেলটা, এবির জন্য হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল হচ্ছে ধরে নে θ1। এবিকে আলাদা পার্টে ভাগ করে নিয়েছি, ঠিক আছে? আর বিসির জন্য একটা আলাদা, তাহলে এবির জন্য আলাদা পার্টে যেহেতু ভাগ করেছি তাই বি থেকে এবি একটা আলাদা পার্ট, তাই এবিকে আলাদা করে দিলাম। এটা হচ্ছে শুধুমাত্র এবির জন্য, ঠিক আছে? বিসির জন্য কি? বিসির জন্য এখান থেকে হরাইজন্টাল, এটা হরাইজন্টাল, তো বিসির সাথে এই অ্যাঙ্গেলটাও ধরে নে θ2, ঠিক আছে? এটাও আলাদা পার্ট। তাহলে এটা হচ্ছে এবির জন্য আর এটা হচ্ছে বিসির জন্য। হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে θ1, এটা ক্লিনোমিটারের সাহায্যে মেপেছি। হরাইজন্টালের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে θ2, সেটা হচ্ছে ক্লিনোমিটারের সাহায্যে মেপেছি, ঠিক আছে? তো বি থেকে আমি এই হরাইজন্টাল লাইনের ওপর একটা পারপেন্ডিকুলার টেনেছি, যেটাকে আমি B1 বলছি। সি থেকে এই হরাইজন্টালের ওপর একটা পারপেন্ডিকুলার টেনেছি C1, যেটা এই হরাইজন্টালকে C2 তে ছেদ করেছে, নাম দিয়ে দিলাম, ঠিক আছে? আমার দরকার কি? আমার দরকার এ থেকে এই হরাইজন্টাল ডিস্টেন্সটুকু। আমার তো হরাইজন্টাল ডিস্টেন্স লাগে সার্ভেতে, কোন দরকার? এইটুকু ডিস্টেন্স, মানে এটাকে ধরে নিলাম ডি। হরাইজন্টাল ডিস্টেন্সকে জেনারেলি ডি দিয়ে ডিনোট করা হয়, ভার্টিক্যাল ডিস্টেন্সকে জেনারেলি ভি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? তো আমি এখান থেকে ধর L1 প্লাস L2 ধরে নে, কমন যদি ধরিস, যে আমি যদি এক লাইনে করতে চাইতাম জিনিসটাকে, টোটালটাকে আমি যদি একটা লাইনে করতে চাইতাম, ঠিক আছে? মানে আমি জিনিসটাকে বোঝাতে চাইছি, দেখ এখানে দেখ আমি দুটো স্লোপ এঁকেছি। দুটো স্লোপ কি জন্য এঁকেছি? এটা বোঝানোর জন্য যে এবি লাইনটার যে স্লোপ বিসি লাইনের তার স্লোপ নয়, মানে এবি লাইনের আলাদা অ্যাঙ্গেল আর বিসি লাইন হরাইজন্টালের সাথে আলাদা অ্যাঙ্গেল, সেই জন্য আমি দুটো স্লোপ দেখিয়েছি। যদি একই স্লোপ হতো তাহলে কি হতো? তাহলে একটাই স্লোপ দেখাতাম, থিটা স্লোপ দেখাতাম। যদি একই স্লোপ হতো, ধর এইরকম একটা লাইন আছে, ধর এবি একটা স্লোপিং লাইন আছে যেটার ভ্যালু ধর এল, আর এটা একটা ধর অ্যাঙ্গেল আছে থিটা, যেটা আমি জানি হরাইজন্টালের সাথে, আর এই এই হাইটটাও আমি জানি, অফসেট এখান থেকে টেনেছি। ধর এইটা এবি লাইন, এই স্লোপিং লাইনটা আমি জানি, আমাকে এই ডিটা বার করতে হবে, আর এই হাইটটা আমি অলরেডি মেজার করে নিয়েছি। মানে এখান থেকে আমি কি অফসেট টেনেছি 90 ডিগ্রিতে B1, এটা আমি জানি। তো এক্ষেত্রে আমার কি দরকার ছিল? AB1 এই ডিস্টেন্সটা দরকার ছিল।
এক্ষেত্রে স্লোপ কোনটা, অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেল একটাই থিটা হরাইজন্টালের সাথে, তাহলে এক্ষেত্রে এবি ওয়ান সমান কি হয়ে যেত, এবি ওয়ান সমান কি হয়ে যেত, দেখ এবার ভালো করে লক্ষ্য কর, থিটার সামনে যেটা থাকে সেটা কি হয়, থিটার সামনে যেটা থাকে সেটা হয় লম্ব হয়, ঠিক আছে। তোমরা কি জানি একটু ভালো করে লক্ষ্য কর, আমার এবি ওয়ান বার করতে হবে। কস থিটা সমান কি জানি, কস থিটা সমান আমি জানি ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে কোনটা, ভূমি বলতে এবি ওয়ান, ভূমি বলতে এবি ওয়ান। অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এবি, তাই তো। থিটার সামনে যেটা থাকে লম্ব, লম্বর সাথে যেটা লেগে থাকে সেটা ভূমি, আর অপোজিটে যেটা থাকে সেটাই অতিভুজ। কস থিটা ওয়ান সমান জানি এবি ওয়ান বাই এবি। আমার কি লাগবে, আমার লাগবে এবি ওয়ান মানে হরাইজন্টাল ডিস্টেন্সটা, এবি ওয়ান। এবি ওয়ান সালে কি বলতে পারি, এবি ইন্টু কস থিটা, এটা বলতে পারি। এবির ভ্যালু আমি জানি অলরেডি, স্লোপিং ডিস্টেন্স মেপে নিয়েছি এল, আর কস থিটা, এল কস থিটা। তাহলে আমি কি পেয়ে গেলাম, এবি ওয়ান সমান পেয়ে গেলাম এল কস থিটা। এটা কখন পেলাম, যখন আমার স্লোপটা ভ্যারি করবে না, যখন একই স্লোপে গ্রাউন্ডটা উপরের দিকে উঠছে, মানে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই টোটাল গ্রাউন্ডটা ওঠে, ঠিক আছে। এটা যখন কার ক্ষেত্রে, যখন স্লোপটা ভ্যারি করবে না, ঠিক আছে, স্লোপটা যখন সেমই থাকবে, টোটাল গ্রাউন্ডের যে স্লোপ সেটা সেম থাকবে। আর এই কেসটা কখন, তাহলে এটা হলো আমার 1 নম্বর কেস, আর এই কেসটা হচ্ছে আমার 2 নম্বর কেস। 2 নম্বর কেস বলতে যখন স্লোপটা ভ্যারি করবে, মানে ধর এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এখানে 28 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। মানে যখন থ্রু আউট দ্য লাইন স্লোপটা ভ্যারি করবে, তখন আমাকে দুটো দুটো স্ট্রিপে ভাগ করে নিতে হবে। সেই জন্য আমি দুটো স্ট্রিপে ভাগ করে নিয়েছি। একটা স্ট্রিপের অ্যাঙ্গেল ধর 30 ডিগ্রি, এটার অ্যাঙ্গেল 28 ডিগ্রি, তাই দুটোর জন্য আলাদা আলাদা করতে হবে। তাহলে কি এখানে স্লোপটা রেগুলার নয়, মানে ইফ দ্য স্লোপ অফ দ্য গ্রাউন্ড ইজ নট রেগুলার অর ইজ নট সেম, সেক্ষেত্রে আমাকে দুটো ফিগারে ভাগ করে নিতে হলো। তাহলে আমাকে টোটাল ডিস্টেন্স কতটা মাপতে হবে, টোটাল ডিস্টেন্স মাপতে হবে এসি টু। এসি টু সমান আমি কি বলতে পারি, এ বি ওয়ান প্লাস বি ওয়ান সি টু, এটা আমি বলতে পারি এ বি ওয়ান প্লাস বি ওয়ান সি টু। এ বি ওয়ান সমান কি হবে, সেম এ বি ওয়ান সমান কি হবে, এ বি ওয়ান সমান কি হবে, সেই একই ব্যাপার, এল ওয়ান কস থিটা ওয়ান, যেমন এখানে পেলাম এল কস থিটা বি সমান, তো এখানে কি হবে এল ওয়ান কস থিটা ওয়ান, আর বি সি ওয়ান সমান কি হবে এল টু কস থিটা টু, যেমন পেলাম ওই সেম ভাবে। তাহলে বি ওয়ান সমান কি হয়ে যাবে, এল ওয়ান কস থিটা ওয়ান প্লাস বি ওয়ান সি টু সমান হচ্ছে এল টু কস থিটা টু। তার মানে আলটিমেটলি কি, তার মানে এসি টু সমান কি, আমি এল এর যোগ করছি আর কস থিটা টু যোগ করছি, মানে সামেশন অফ এল কস থিটা। তাহলে এটা এল ওয়ান কস থিটা ওয়ান প্লাস এল টু কস থিটা টু সমান বলতে পারি সামেশন অফ এল কস থিটা। সামেশন অফ এল বলতে এল ওয়ান প্লাস এল টু, যতগুলো স্ট্রিপ থাকবে এরকম, আর থিটা টু কস থিটা বলতে যতগুলো এরকম থিটা থাকবে, ঠিক আছে। তো ফার্স্ট কেসটা হচ্ছে যেখানে স্লোপটা সেম থ্রু আউট দ্য গ্রাউন্ড, সেক্ষেত্রে ফার্স্ট কেস। যে ক্ষেত্রে স্লোপটা ভ্যারি করবে সেক্ষেত্রে এরকম যোগ করে করে যেতে হবে, ঠিক আছে। তো এই গেল আমাদের ইনডাইরেক্ট মেথডের ফার্স্ট মেথড, বাই নোয়িং বা মেজারিং দ্য স্লোপ উইথ এ কিলোমিটার। কিলোমিটারের সাহায্যে গ্রাউন্ডের যে স্লোপ সেটা যদি আমরা মেজার করতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে নোয়িং দ্য ডিফারেন্স অফ লেভেল, এবার এটা আমরা করব, ঠিক আছে। নেক্সট আমরা করব নোয়িং দ্য ডিফারেন্স অফ লেভেল। তাহলে এটা ক্লিয়ার যে ইনডাইরেক্ট মেথডের ফার্স্ট মেথড তোদের কাছে ক্লিয়ার। তপব্রত সুকান্তর কাছে ক্লিয়ার, সুকান্ত বললি নেই ক্লিয়ার, বুঝতে পারছি না তুই বললি। ফার্স্ট মেথড ইনডাইরেক্ট মেথড, এবার হচ্ছে নোয়িং দ্য ডিফারেন্স অফ লেভেল, নেক্সট আমরা পড়বো। তো 1 নম্বরটা ক্লিয়ার কিনা বল। তপব্রত সুকান্ত দুজনের কাছে ক্লিয়ার ইনডাইরেক্ট মেথডের ফার্স্ট পয়েন্ট। আমি সেকেন্ড পয়েন্টের দিকে এগোবো। তপব্রত বলেছে ক্লিয়ার, ওকে। এবার আমি সেকেন্ড পয়েন্টের দিকে এগোচ্ছি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে নোয়িং দ্য ডিফারেন্স অফ লেভেল, মানে হাইট গুলো আমরা মাপবো। এবার দেখো
এই যে এইচ গুলো এইচটা না বি থেকে B1, এই এইচটা তো একবার মাপিনি, মানে এই এইচটা আমার কোনো কাজে লাগেনি। সেকেন্ড কেসে এই এইচটাই মাপবো। তো দেখো সেকেন্ড কেসটা দেখে নাও। ইনডাইরেক্ট মেথডের সেকেন্ড কেস হচ্ছে নোয়িং দ্য ডিফারেন্স অফ লেভেল। ধরে নাও এইরকম ক্লোজ স্লোপিং গ্রাউন্ড আছে, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে ধরে নাও সি, আর এই পয়েন্টটা হচ্ছে ধরে নাও ডি। ঠিক আছে, তো তুমি এই স্লোপিং ডিস্টেন্স তো জানো, চেন ফেললে মেপে যাবে। এ থেকে বি এর স্লোপিং ডিস্টেন্স ধরে নাও L1, বি থেকে সি এর স্লোপিং ডিস্টেন্স L2, সি থেকে ডি এর স্লোপিং ডিস্টেন্স হচ্ছে L3। এবার আমি কি করব না, স্লোপিং ডিস্টেন্স মেজার করবো। তো তার জন্য কি করবো, আমাকে প্রথমে বি থেকে অফসেট টানতে হবে, এস সমান সমান, তাহলে এটা হয়ে গেল ধরো B1। সিমিলারলি সি থেকেও অফসেট টানতে হবে, আর বি এস সমান সমান, তাহলে এটা হয়ে গেল ধরো C2, C1 সরি। সিমিলারলি সি এস সমান সমান এই ডি থেকে অফসেট টানতে হবে, সেটা হয়ে গেল ধরো D1। ঠিক আছে, তো এই অফসেটগুলো আমি টেনে নিলাম। এবার কি করবো আমি না, আমি লেভেলগুলো মাপবো, মানে এ এর সাপেক্ষে বি কতটা উঁচুতে আছে। আমি ধরে নিলাম যে এটা আমি মেপে পেলাম। এটা কার সাহায্যে করবো, অবশ্যই ডাম্পি লেভেল বা অটো লেভেল, লেভেলিং করার সময় করবো। ঠিক আছে, তো এখানে অটো লেভেল বা ডাম্পি লেভেলের ইউজ হবে, যেটা আমরা লেভেলিং এ পড়বো। ঠিক আছে, এ এর সাপেক্ষে বি H1 ডিস্টেন্স আছে, বি এর সাপেক্ষে সি এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম H2 ডিস্টেন্স আছে, সি এর সাপেক্ষে ডি আমি ধরে নিলাম H3 ডিস্টেন্স আছে। মানে আমার কাছে H1, H2 আর H3 নোন হয়ে গেল। এ এর সাপেক্ষে বি কতটা ডিস্টেন্স আছে উপরে উঠে আছে সেটা জেনে গেলাম, বি এর সাপেক্ষে সি কতটা উপরে আছে জেনে নিলাম, সি এর সাপেক্ষে ডি কতটা উপরে জেনে নিলাম। L1, L2 আর L3 আমরা জানি। আমার কি লাগবে না, এ থেকে এই যে ডি এর হরাইজেন্টাল ডিস্টেন্স লাগবে, মানে এই টোটাল হরাইজেন্টাল ডিস্টেন্সটা লাগবে। তো এই টোটাল হরাইজেন্টাল ডিস্টেন্স সমান কি হবে, AB1 প্লাস BC1 প্লাস CD1। আমি বলতে পারি টোটাল হরাইজেন্টাল ডিস্টেন্স AD সমান কি বলতে পারি, AB1 প্লাস BC1 প্লাস CD1। এবার AB1 সমান কি বলতে পারি, AB1 সমান বলতে পারি, দেখ এটা যদি L1 হয়, এটা যদি H1 হয়, তাহলে আমি বলতে পারি √ওভার L1 স্কোয়ার মাইনাস H1 স্কোয়ার। অতিভুজের স্কোয়ার, এইটা যেটা তৈরি হবে সেটা হবে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। তো যেহেতু এটা পারপেন্ডিকুলার, তাই এখানে আমি রাইট অ্যাঙ্গেল প্রপার্টিটা কাজে লাগাতে পারবো। ঠিক আছে, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি কি, অতিভুজের স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। L1টা মানে স্লোপিং ডিস্টেন্সটা হচ্ছে যে অতিভুজ, আর যে হাইট গুলো সেগুলো হয়ে যাচ্ছে লম্ব। তারপর বার করতে হবে ভূমিটা, AB1, BC1 আর CD1 ভূমি, তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে প্রথমটা ক্ষেত্রে L1 মাইনাস H1 স্কোয়ার, তাহলে AB1 বেরিয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে L2 মাইনাস H2 স্কোয়ার, দ্বিতীয়টা বেরিয়ে গেল। আর তৃতীয়টা ক্ষেত্রে L3 মাইনাস L3 স্কোয়ার মাইনাস H3 স্কোয়ার। তো এইভাবে আমি কারবার করব সেকেন্ড মেথড, মানে আর এর ডিফারেন্সটা জেনে, মানে H1, H2 আর H3 জানলে আমরা কি করতে পারবো, আমরা ইনডাইরেক্ট মেথডে হরাইজেন্টাল ডিস্টেন্সটা বার করতে পারবো। এইরকম একটা অঙ্ক আমাদের এবছর KMC তে এসছে। ঠিক আছে, এবছর KMC তে সেম ফর্মুলাতে জাস্ট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করলে অ্যান্সারটা চলে আসবে। তো এই একটা অঙ্ক এসছে হরাইজেন্টাল ডিস্টেন্স ব্যাপার। ঠিক আছে, তো এই সিম্পল সিম্পল জিনিস কিন্তু জানতে হবে, পরীক্ষায় এসছিল। এরপর একটা মানে মেথড নয়, জাস্ট একটা নাম জানবো, হাইপোটেনুশন অ্যালাউন্স কি। এটা মেথড নয়, মানে মেথডও বলতে পারিস নাও বলতে পারিস। ঠিক আছে, তো হাইপোটেনুশন অ্যালাউন্স কি এটা জানবো, বা কোন একটা স্লোপিং গ্রাউন্ডে হাইপোটেনুশন অ্যালাউন্স কিভাবে ইউজ করা হয় এটা জানবো। ঠিক আছে, স্লোপিং গ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, তো এতটা অব্দি ক্লিয়ার। 2 নম্বর মেথডটা, 2 নম্বর মেথডে কি করছি না, ডাম্পি লেভেল বা অটো লেভেল বা লেভেলিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা একটা পয়েন্ট আর একটা পয়েন্টের সাপেক্ষে কত উঁচুতে আছে সেটা মেজার করছি, এবং তারপর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টিটা অ্যাপ্লাই করছি। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেহেতু ভূমিটা আমাকে বার করতে হচ্ছে, তাই ভূমি সমান কি লিখছি, √ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। লম্ব স্কোয়ার বলতে যে হাইটে একটা পয়েন্ট আর একটা পয়েন্টের সাপেক্ষে উঁচুতে আছে সেই হাইটটা। ঠিক আছে, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে লম্বটাই তো বললাম, লম্বটা আমরা ডাম্পি লেভেল বা অটো লেভেলের সাহায্যে মেজার করব, যেটা এখন নেই, লেভেলিং এ পড়বো কি করে পাবো। ঠিক আছে, H1, H2 আর H3টা কি করে পাবো সেটা আমরা অটো লেভেল মেশিনে পাওয়া যাবে, বা ডাম্পি লেভেল মেশিন যা লেভেলিং ইনস্ট্রুমেন্ট ইউজ করা হবে সেইভাবে আমরা H1, H2 আর H3 পারবো। সেই জন্যই লেখা আছে দেখবি, বাই নোয়িং দ্য ডিফারেন্স অফ লেভেল, লেভেলিং ইনস্ট্রুমেন্ট সাহায্যে পাবো হাইটটা।
ক্লিয়ার সুকান্ত? এবার আমরা একটা জিনিস পড়বো, হাইপোটেনুশন অ্যালাউয়েন্স। হাইপোটেনুশন অ্যালাউয়েন্স, হাইপোটেনুস অ্যালাউয়েন্স কি এটা পড়বো, ঠিক আছে? তো সুকান্ত ক্লিয়ার? এরপর আমরা পড়ি তাহলে হাইপোটেনুশন অ্যালাউয়েন্স, যাবো সুকান্ত? এই হাইট গুলো আমরা কি বললাম, অটো লেভেলের সাহায্যে মেজার করবো, H1 H2 H3। ওকে, এবার লাস্ট আজকের জন্য, বাট নট দ্য লিস্ট, আজকের জন্য লাস্ট যেটা হচ্ছে হাইপোটেনুশন অ্যালাউয়েন্স। হাইপোটেনুস অ্যালাউয়েন্সটা কি এক আমরা জেনে নিই। হাইপোটেনুসাল, হাইপোটেনুয়াস মানে হচ্ছে অতিভুজ, কিন্তু এটা জানি রাখিস। হাইপোটেনুয়াস এর ইংলিশ হচ্ছে অতিভুজ। অতিভুজ যেটা বাংলাতে বলে সেটা হাইপোটেনুস বলে অতিভুজকে। পারপেন্ডিকুলারকে লম্ব বলে, আর বেসকে ভূমি বলে ইংরেজিতে, ঠিক আছে? তো হাইপোটেনুয়াস অ্যালাউয়েন্স কি না, যখন একটা আমরা চেন লেন্থ স্লোপিং গ্রাউন্ডে মেজার করি না, তখন যখন হরাইজেন্টাল গ্রাউন্ডে ওই সেম চেনটাকে মেজার করি তখন কম ডিস্টেন্স দেখায়। মানে হোয়েন ওয়ান চেন লেন্থ ইজ মেজার্ড অন স্লোপিং গ্রাউন্ড, দেন ইট শোজ এ শর্টার ডিস্টেন্স অন দ্য হরাইজেন্টাল প্লেন। মানে বলতে চাইছে, ধর এই জিনিসটা ধর, এই যদি আমি একটা চেন ফেললাম, এবি এই চেনটা ফেললাম, ঠিক আছে, হরাইজেন্টাল গ্রাউন্ডে, এটা যখন স্লোপিং গ্রাউন্ডে ফেলবো না তখন অনেকটা কম দেখাবে, মানে এক্স্যাক্টলি এখানে দেখাবে, এরকম হয়ে যাবে। এই সেম চেন যখন হরাইজেন্টাল গ্রাউন্ডে ফেলবো তখন এরকম দেখাবে। এটাই হচ্ছে এবি চেনটা, যেটা হচ্ছে যখন স্লোপিং গ্রাউন্ডে ফেলছি অনেকটা কম ডিস্টেন্স দেখাচ্ছে, ঠিক আছে? এই যে যতটা কম ডিস্টেন্স দেখাচ্ছে, যতটা কম ডিস্টেন্স দেখাচ্ছে, এক্স্যাক্টলি আমার চেনটা হওয়ার কথা ছিল এতটা, ঠিক আছে, কিন্তু এতটা ডিস্টেন্স আমার কম দেখাচ্ছে, B1C এতটা। মানে হরাইজেন্টাল গ্রাউন্ডে যখন চেনটা ফেলছি, সেটা যখন আমি স্লোপিং গ্রাউন্ডে ফেলছি, স্লোপিং গ্রাউন্ডে কম ডিস্টেন্স শো করছে। তাহলে হরাইজেন্টাল গ্রাউন্ডে স্লোপিং গ্রাউন্ডে কম ডিস্টেন্স শো করছে। ওই যে ডিফারেন্স স্লোপিং ডিস্টেন্স আর হরাইজেন্টাল ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স, সেটাকে বলে হাইপোটেনুস অ্যালাউয়েন্স। আবার বলছি, when one chain length is measured on sloping ground, স্লোপিং গ্রাউন্ডে আমি ধর কোন একটা চেন লেন্থ মেজার করলাম, এসি হচ্ছে 30 মিটার, ঠিক আছে, দেন ইট শোজ এ শর্টার ডিস্টেন্স অন হরাইজেন্টাল প্লেন। এসিটাকে যখন আমি এবিতে প্লট করতে যাবো না, মানে এই হরাইজেন্টাল ডিস্টেন্স, তখন এখানে কম দেখাবে, ঠিক আছে? তো এবিটাকেই ধর আমি এইভাবে তুললাম, তুলে যদি আমি স্লোপিং এ দেখি, দেখবো অনেকটাই কম দেখাচ্ছে, ঠিক আছে? তো এই যে যতটা কম দেখাচ্ছে সেটাকেই বলা হয় কি, সেটাকেই আমাকে বলা হয় হাইপোটেনুয়াস অ্যালাউয়েন্স, ঠিক আছে? তো এর জন্য আমাকে কি করতে হয়, এর জন্য আমাকে অবশ্যই প্রথমে এই অ্যাঙ্গেলটা মেজার করে নিতে হয়। এই থিটা অ্যাঙ্গেলটা কার সাহায্যে? ক্লিনোমিটারের সাহায্যে। তো ইন দিস মেথড দ্য স্লোপ অফ দ্য গ্রাউন্ড ইজ ফার্স্ট মেজার্ড উইথ ক্লিনোমিটার। তাহলে কতটা কম দেখাচ্ছে? এই B1C এই পরিমাণ কম দেখাচ্ছে। B1Cটা আমার কি? B1Cটা হচ্ছে আমার হাইপোটেনুসাল অ্যালাউয়েন্স, এতটাই কম দেখাচ্ছে। থিটাটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ স্লোপ মেজার্ড বাই ক্লিনোমিটার। এবি ধর এইটা চেনটা ছিল, এবি হচ্ছে 20 মিটার চেন, আর AB1টা হচ্ছে আমার 20 মিটার চেন। এবি সমান AB1, এবিটা আমার কোথায়? হরাইজেন্টাল, আর AB1টা কি? AB1টা স্লোপিং গ্রাউন্ডে, এই দুটোই হচ্ছে 20 মিটার, ঠিক আছে? কিন্তু যখন বি থেকে আমি পারপেন্ডিকুলার তুলছি তখন দেখি সিতে দেখাচ্ছে। তাহলে যতটা কম দেখাচ্ছে B1C, এটাই হচ্ছে আমার কি? হাইপোটেনুয়াস অ্যালাউয়েন্স। কাটতে দেখাচ্ছে? স্লোপিং গ্রাউন্ডের জন্য দেখাচ্ছে। তাহলে B1Cটা আমার কি? B1Cটা হচ্ছে আমার হাইপোটেনুয়াস অ্যালাউয়েন্স। তো সেটা কি করে বার করব? এসি B1C সমান কি লিখতে পারি? B1C সমান হচ্ছে টোটাল এসি মাইনাস AB1। এসি থেকে যদি আমি AB1 বিয়োগ করে দিই তাহলে B1C পেয়ে যাব, ঠিক আছে? এবার এসির ভ্যালুটা আমি কি করে পাবো? এই যে এসির ভ্যালুটা, সেটা আমি কি করে পাবো? এবার একটু ভাবতে হবে, এসির ভ্যালুটা আমি কি করে পাবো? তো এসি জিনিসটা কি? এসি জিনিসটা হচ্ছে আমার, ভালো করে লক্ষ্য করে দেখো, যে এসি জিনিসটা হচ্ছে আমার কি? এসি জিনিসটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে দেখ, আমি একটা ফর্মুলা জানি যে সেক থিটা কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক থিটা সমান হয় অতিভুজ বাই ভূমি। তো এই ট্রায়াঙ্গেল এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেহেতু এই বিটা এটা পারপেন্ডিকুলার, ঠিক আছে? এবার হচ্ছে কি,
সেক থিটা সমান হচ্ছে কি আমার হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজের ভ্যালু কোনটা? অতিভুজ হচ্ছে এসি বাই ভূমি। ভূমি কোনটা হচ্ছে এবি, তাই তো? তাহলে আমার ভ্যালু কার চাই? এসির ভ্যালু চাই। এসি বলতে অতিভুজটা। তাহলে অতিভুজ এসি সমান কি লিখতে পারি? এবি ইন্টু সেক থিটা। এবি ইন্টু সেক থিটা লিখতে পারি তো। এসি সমান কি লিখতে পারি? এবি ইন্টু সেক থিটা বা এবি ওয়ান ইন্টু সেক থিটা, যা লিখবি, এবি ইন্টু সেক থিটা। ঠিক আছে, এসি সমান লিখতে পারি এবি ইন্টু সেক থিটা। ওকে, এবার ভালো করে বোঝার চেষ্টা কর। আমার যে এবি সমান এবি ওয়ান সমান 20 মিটার লিখেছিলাম, 20 মিটার মানে 20 মিটার চেন মানে কটা লিঙ্ক? এটা জেনারেলি লিঙ্কের রেসপেক্টে ফর্মুলাটা দেখায়, অথবা লিঙ্কের রেসপেক্টে কখনো নাও দেয়। লিঙ্কের রেসপেক্টে দিলেও যা ফর্মুলা হবে, একটা লিঙ্ক এক্সট্রা চলে আসবে, আর লিঙ্কের রেসপেক্টে না দিলেও বার করা যাবে। ঠিক আছে, তো প্রথমে লিঙ্কের বাইরেই বার করি। তো আমার দেখ, এসির পেয়ে গেছি এবি সেক থিটা, আর এবি ওয়ানের ভ্যালু পেয়ে গেছি এবি ওয়ানের ভ্যালু কি পেয়েছি? এবি ওয়ানের ভ্যালু পেয়েছি আমি লিঙ্কের রেসপেক্টিভ বার করি, ওটাই বেটার হবে। ঠিক আছে, এবার দেখ যেটা বলছি, এবি সমান এবি ওয়ান সমান 20 মিটার। 20 মিটার চেনে কটা লিঙ্ক থাকে? আগের দিন বলেছি 20 মিটার চেনে 100টা লিঙ্ক থাকে। তাহলে এবি সমান এবি ওয়ান সমান আমি লিখতে পারি 100 লিঙ্কস। 20 মিটার চেনে 100টা লিঙ্ক থাকে, কারণ 0.2 মিটারের লিঙ্ক থাকে। তাহলে এখানে এবি সমান কি বসাবো? 100 লিঙ্কস। ঠিক আছে, আর একটা সেক থিটা থাকলো, তাহলে 100 লিঙ্কস ইন্টু সেক থিটা। এবির জায়গায় বসালাম 100 লিঙ্কস, সেক থিটার জায়গায় সেক থিটা। তাহলে এসির ভ্যালু পেয়ে গেছি, এবি ওয়ানের ভ্যালু সমান কি? 100 লিঙ্কস। তাহলে বি ওয়ান সি সমান কি পাবো? বি ওয়ান সি সমান এসি মাইনাস এবি। এসির ভ্যালু কি পেয়েছি? 100 লিঙ্কস কস সেক থিটা, 100 লিঙ্কস সেক থিটা মাইনাস এবির ভ্যালু কি পেয়েছি? এবির ভ্যালু কি পেয়েছি? 100 লিঙ্কস, 100 লিঙ্কস। তার দুটোর মধ্যে দেখ লিঙ্ক জিনিসটা কমন, দুটোর মধ্যে কি লিঙ্ক জিনিসটা কমন। তাহলে দুটোর মধ্যে যদি লিঙ্ক জিনিসটা কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে 100 সেক থিটা, 100টা কমন। দুটোর মধ্যে দেখ দুটো জিনিস কমন, একটা হচ্ছে লিঙ্ক জিনিসটা কমন আর 100 জিনিসটা কমন। প্রথমে আমি 100 কমনটা লিখে দিলাম, 100 কমন, 100 লিঙ্কস কমন, 100 লিঙ্কস কমন নিয়ে নিলাম। 100 লিঙ্কস যদি কমন নিই, প্রথম জিনিসে কি পড়ে থাকবে? সেক থিটা, আর এটাই পড়ে থাকবে কি? -1। তো এই জিনিসটাকেই পরে আবার ঘুরিয়ে লেখা হয়েছে। 100টাকে প্রথমে লিখেছি, সেক থিটা -1টাকে পরে লিখেছি, তারপর লিঙ্কস। মানে হাইপোটেনিউস অ্যালায়েন্স সমান কি? 100 সেক থিটা -1 ইন্টু লিঙ্কসটাকে পরে লিখেছি। তো এটাই হচ্ছে আমার কিসের ফর্মুলা? হাইপোটেনিউস অ্যালায়েন্সের ফর্মুলা বা অ্যামাউন্ট। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যদি এখানে লেন্থের চেনের রেসপেক্টে বার করতে চাই, চেনের রেসপেক্টে যদি বার করতাম তাহলে আসতো কি? যদি চেন আর পার্ট টেপের রেসপেক্টে বার করতাম, তাহলে 100 লিঙ্কস মানে কি? 100 লিঙ্কস মানে হচ্ছে একটা চেন, একটা চেনের লেন্থ 100 লিঙ্কস মানে কি? একটা চেনের লেন্থ মানে লেন্থ অফ চেন, আর সেক থিটা -1টা পড়ে আছে, তাহলে এল সেক থিটা -1ও লেখা যায়। 100 লিঙ্কস মানে তো একটা চেনের লেন্থ মানে এল, তাই এল লিখে দিলাম, আর সেক থিটা -1টা লিখে দিলাম। তাহলে হাইপোটেনিউসের ফর্মুলা দুটো ভাবেই লেখা যায়, এল সেক থিটা -1, যেখানে এলটা হচ্ছে লেন্থ অফ চেন অর টেপ। আবার যদি লিঙ্কসের রেসপেক্টে লিখিস, তাহলে এল এর জায়গায় 100 লিঙ্কস বসিয়ে দিবি, আর সেক থিটা -1টা যেমন থাকবে থাকবে। ঠিক আছে, আর থিটাটা হচ্ছে স্লোপ অফ দ্য গ্রাউন্ড। তো এটা গেল আমার কি? হাইপোটেনিউসাল অ্যালাওয়েন্স। মানে যখন আমি চেন লেন্থটা যেটা হরাইজন্টালে মেজার করলাম, যখন স্লোপিং গ্রাউন্ডে মেজার করতে চাই, তখন দেখি অনেকটা কম ডিস্টেন্স দেখায়। যতটা কম দেখায়, যখন আমি পারপেন্ডিকুলার টানি হরাইজন্টাল থাকে, সেই মানে বি1 আর সি1 এক পয়েন্ট হয় না, বি1 আর সি। তো যতটা কম দেখাচ্ছে, এই যে যতটা কম দেখাচ্ছে, এটাই হচ্ছে হাইপোটেনিউস অ্যালায়েন্স। এটার ভ্যালুটা কি হয়? এল সেক থিটা -1 বা 100 লিঙ্কস ইন্টু সেক থিটা -1। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলছে কি? হাইপোটেনিউস অ্যালায়েন্স। ক্লিয়ার? তোদের দুজনের কাছে ক্লিয়ার হোয়াট ইজ হাইপোটেনিউস অ্যালায়েন্স? পরীক্ষায় খুব কমন কোশ্চেন, হাইপোটেনিউস অ্যালায়েন্স কি? দুজনের কাছে ক্লিয়ার হাইপোটেনিউস অ্যালায়েন্স কি? হাইপোটেনিউস অ্যালায়েন্স কি? ক্লিয়ার? হাইপোটেনিউস অ্যালায়েন্স কি? ক্লিয়ার দুজনের কাছে? তাহলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করে দেবো। তহব্বত বলেছে ক্লিয়ার, সুকান্ত ক্লিয়ার হাইপোটেনিউস অ্যালায়েন্স কি? সুকান্ত তহব্বত দুজনকেই বলছি ক্লিয়ার হাইপোটেনিউস অ্যালায়েন্স কি? তাহলে ক্লাসটা এখানে শেষ করবো, কারণ এরপরে আবার আমার ক্লাস আছে।
তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করব। কালকে আবার তোমাদের যেমন টাইম বলা আছে, টাইমটা কি বলা আছে একটু আমি দেখে নিই। টাইম বলা আছে তোমাদের কালকে থার্সডে 8টা। তো কালকে আবার 8টা থেকে ক্লাস হবে, ঠিক আছে। থ্যাংক ইউ ক্লাসটা করার জন্য, আশা করছি বোঝা গেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন জিজ্ঞেস করবে। তো আজকে এতটাই, আবার তবু তো অন থাকিস, 6টা থেকে ক্লাস হবে। কেউ যদি অন না দেখতে পায় তাহলে রেকর্ড করে দিয়ে দেবো, তাহলে হয়তো ক্লাস হবে না। 15 মিনিট দেখবো, যদি কেউ অন না হয় ক্লাস হবে না। তো যাই হোক, আজকে ক্লাসটা আমি এখানে শেষ করলাম, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ, থ্যাংকস দ্য লর্ড, থ্যাংকস অল মাইটি, বাই।